জাতিসংঘের মঞ্চে যখন একের পর এক গতানুগতিক ভাষণ চলছিল, তখন সমগ্র বিশ্ব একটি বিশেষ ভাষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেই ভাষণটি ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। কারণ এই ভাষণের মাধ্যমে ভ্লাদিমির পুতিনের আসল নীতি স্পষ্ট হওয়ার কথা ছিল এবং ফিলিস্তিন সংকট নিয়ে রাশিয়ার চূড়ান্ত অবস্থান কি তা জানার কথা ছিল। অবশেষে যখন বর্ষিয়ান কূটনীতিবিদ কথা বললেন, তখন তা শুধু এক ভাষণ ছিল না, বরং ছিল এক ভূরাজনৈতিক বোমার বিস্ফোরণ, যা মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বের ক্ষমতার সমীকরণকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। এটা ছিল এমন এক মুহূর্ত যা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের দ্বিচারিতার উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছে এবং নতুন বিপজ্জনক বিশ্ব ব্যবস্থার আসন্ন সংকেত দিয়েছে। ল্যাভরভের বক্তব্যকে কেবল ফিলিস্তিন ইস্যুতে একটি প্রতিক্রিয়া হিসেবে দেখা ভুল হবে, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত কৌশলগত ঘোষণা, যা বিশ্বকে জানিয়ে দিল যে রাশিয়া মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। জাতিসংঘে রাশিয়ার গর্জন, এই তামাশা বন্ধ করুন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার ভাষণের শুরুতে বলেন, আমরা 7ই অক্টোবর হামাসে করা ইসরায়েলি হামলার নিন্দা জানাই। কিন্তু এটা কেমন তামাশা যে সেই হামলার অজুহাতে ইসরায়েল লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করে দেবে, নিরপরাধ শিশুদের হত্যা করবে, মসজিদ ও হাসপাতালকে ধুলোয় মিশিয়ে দেবে। তাকে থামানোর মতো কেউ কি আছে? তিনি পশ্চিমা বিশ্বের দ্বিচারিতার দিকে সরাসরি আঙুল তুলে ধরে বললেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা আপনাদের এখন মনে পড়েছে, যখন সবকিছু প্রায় শেষ হয়ে গেছে। রাশিয়ার এই বক্তব্য ছিল একটি সরাসরি চ্যালেঞ্জ, যা পশ্চিমা বিশ্বের নৈতিক অবস্থানকে তারই মঞ্চে দাঁড়িয়ে গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন, আর দেরি নয়, এখন সময় এসেছে দানবীয় শক্তিধর ইসরায়েলকে থামানোর। তিনি আরও বিস্তারিত করে বলেন, এই ধ্বংসযজ্ঞের পেছনে এক গভীর ষড়যন্ত্র চলছে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে দেওয়ার স্বীকৃতির সিদ্ধান্তকে উল্টে দেওয়ার জন্য এক গোপন অভ্যুত্থানের প্রস্তুতি চলছে। আর এই ভয়াবহ বর্বরতার মূল চালিকা শক্তি হল ইসরায়েল। ল্যাভরভের মতে ইসরায়েল এমন নৃশংসতা চালাচ্ছে যে গোটা বিশ্ব চোখ বন্ধ করে রেখেছে এবং সবাই নিষ্ক্রিয়ভাবে এই ধ্বংসলীলার তামাশা দেখছে। তার এই প্রতিটি শব্দ ছিল সুচিন্তিত, যার লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে গ্লোবাল সাউথ বা বিশ্ব দক্ষিণের দেশগুলোকে এই কথা বোঝানো যে ফিলিস্তিনে যা ঘটছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি বিশ্বজুড়ে পশ্চিমা আধিপত্যবাদেরই একটি নগ্ন ও সহিংস প্রকাশ, যা শিকার পরবর্তীতে অন্যরাও হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের সবচেয়ে ভয়ঙ্কর এবং তাৎপর্যপূর্ণ অংশটি ছিল যখন তিনি বললেন, ইসরায়েল সমগ্র মধ্যপ্রাচ্যকে ধ্বংস করতে চলেছে। এই বক্তব্যের গূঢ় অর্থ হল তিনি সরাসরি বৃহত্তর ইসরায়েল নামক একটি সুপরিকল্পিত ভূরাজনৈতিক প্রকল্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই পরিকল্পনার ঐতিহাসিক ও ধর্মীয় শিকড় অত্যন্ত গভীর, যা অনুযায়ী বাইবেল বর্ণিত গ্রেটার ইসরায়েল বা নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত এক বিশাল ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হয়। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বর্তমান ইসরায়েলের পাশাপাশি জর্ডান, লেবানন, সিরিয়া, ইরাক এবং সৌদি আরব ও মিশরের বড় অংশ এর অন্তর্ভুক্ত হবে বলে ধারণা করা হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উড়িয়ে দেওয়ার কথার অর্থ ছিল গাজার মতো আরও অনেক এলাকাকে মৃত্যুপুরীতে পরিণত করার প্রস্তুতি চলছে, পশ্চিম তীরে ক্রমাগত অবৈধ বসতি স্থাপন, সিরিয়ার গোলান মালভূমি দখলদারিত্ব বজায় রাখা এবং জেরুজালেমকে একতরফাভাবে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা, এসব কিছুই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই ধারাবাহিক বাস্তব প্রতিফলন। তিনি বিশেষভাবে ইসলামিক দেশগুলোকে উদ্দেশ্য করে এক চূড়ান্ত সতর্কবার্তা উচ্চারণ করেন, আপনারা কোনো ভুল ধারণায় থাকবেন না, যা ঘটছে তা এখানেই থামবে না, নিজেদের বাঁচান, ইসরায়েলকে থামান। আপনাদের কোনো ধারণাই নেই যে ইসরায়েল আসলে কি করতে চলেছে। এই আসন্ন মহাবিপর্যয় আপনারা কিভাবে সামলাবেন। পুতিনের এ বার্তাটি ছিল অত্যন্ত স্পষ্ট। তিনি মুসলিম বিশ্বকে জানিয়ে দিয়েছেন যে বৃহত্তর ইসরায়েল এখন আর কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং এটি একটি সক্রিয় ও বাস্তবায়নাধীন ভূরাজনৈতিক প্রকল্প, যা এই অঞ্চলের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের জন্য এক গভীর সংকট তৈরি করেছে। ফিলিস্তিন সংকটের শিকড় শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এক বিশ্বব্যাপী ক্ষমতার দাবা খেলার একটি অপরিহার্য অংশ। পুতিন ও তার কূটনীতিবিদরা এই বিষয়টি বারবার উল্লেখ করে আসছেন যে ইউক্রেনে রুশ ভাষা নিষিদ্ধ করা হলেও বিশ্ব সমাজ নীরব থাকে, কিন্তু কোনো আরব দেশে হিব্রু ভাষা নিয়ে প্রশ্ন তোলা হয় না। এই নির্বাচিত দ্বিচারিতা প্রমাণ করে যে ইউক্রেন যুদ্ধ কেবল রাশিয়ার বিরুদ্ধে একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি ছিল রাশিয়াকে একটি দীর্ঘমেয়াদী ও ক্লান্তিকর যুদ্ধে জড়িয়ে রেখে তার সামরিক ও অর্থনৈতিক শক্তি হ্রাস করার এক সুচিন্তিত পরিকল্পনা। বিশ্লেষকদের মতে ইসরায়েলের একটি বহু পুরনো আকাঙ্ক্ষা হল ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে এক সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে দেওয়া, যাতে রাশিয়া মধ্যপ্রাচ্যে তার মনোযোগ ও সম্পদ নিবেশ করতে না পারে। যদি রাশিয়া ইউক্রেনে তার সমস্ত সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যয় করতে বাধ্য হয়, তবে মধ্যপ্রাচ্যে সক্রিয় হস্তক্ষেপ করার মতো শক্তি বা কূটনৈতিক মনোযোগ কোনোটাই তার থাকবে না। আর এই সুযোগে ইসরায়েল তার চূড়ান্ত ভূরাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য অবাধ স্বাধীনতা পাবে। অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও বিশ্লেষণ থেকে জানা গেছে, রাশিয়া এখন তাইওয়ান ইস্যুতে চীনকে পুরোপুরি সমর্থন দিয়ে একটি সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত করছে। এর কৌশলগত অর্থ অত্যন্ত স্পষ্ট, আমেরিকাকে একই সময়ে একটি দ্বিমুখী বা এমনকি ত্রিমুখী সংকটের মুখোমুখি করা।
আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে তার নৌবাহিনী ও কূটনৈতিক শক্তি কেন্দ্রীভূত করে তবে চীন তাইওয়ান প্রণালীতে জোরপূর্বক কর্মকাণ্ড চালাতে পারে। আবার আমেরিকা যদি তাইওয়ান নিয়ে ব্যস্ত থাকে তবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব বিস্তারের জন্য যথেষ্ট সুযোগ সৃষ্টি হবে। এই বহুমুখী চাপ সৃষ্টির মাধ্যমে রাশিয়া ও চীন একসাথে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং এর প্রধান রণক্ষেত্র হিসেবে এখন আবির্ভূত হয়েছে ফিলিস্তিনের মাটি। এই জটিল ভূরাজনৈতিক সমীকরণের এক নতুন ও গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারফেয়ার। ইসরায়েল ও আমেরিকাকে কেবল রাষ্ট্রীয় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হচ্ছে না, বরং তাদের মোকাবিলা করতে হচ্ছে এক শক্তিশালী অক্ষশক্তির, যার মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বাহিনী এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো ইরানের কৌশলগত ও সামরিক সমর্থনে পরিচালিত হলেও তারা রাশিয়ার বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের সঙ্গে আঙ্গাআঙ্গিভাবে জড়িত বলে মনে করা হয়। লোহিত সাগরে হুতি বাহিনীর হামলা বৈশ্বিক বাণিজ্য পথকে ব্যাহত করে পশ্চিমা অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার একটি পরোক্ষ কিন্তু কার্যকর জবাব। অন্যদিকে ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর ক্রমাগত সামরিক উপস্থিতি ইসরায়েলকে একটি দ্বিমুখী যুদ্ধের আশঙ্কায় রেখেছে, যা গাজা উপত্যকায় তাদের পূর্ণ সামরিক শক্তি প্রয়োগে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি করছে। এই বহুমুখী ছায়াযুদ্ধ আমেরিকা ও তার মিত্রদের বিভিন্ন রণক্ষেত্রে ব্যস্ত রেখে তাদের সামরিক ও কূটনৈতিক শক্তিকে বিভক্ত করে দিচ্ছে, যা রাশিয়া ও চীনের জন্য এক বিরাট কৌশলগত সুবিধা তৈরি করেছে এবং বিশ্বব্যাপী তাদের অবস্থানকে শক্তিশালী করেছে। ক্ষমতার এই জটিল খেলায় সবচেয়ে শোচনীয় এবং হতাশাজনক ভূমিকা পালন করছে মুসলিম বিশ্বের অনেক দেশের নিষ্ক্রিয়তা ও অনৈক্য। রাশিয়া এ প্রসঙ্গে সরাসরি প্রশ্ন তুলেছে ফিলিস্তিন তো মুসলমানদের। যারা প্রশ্ন করে রাশিয়া বা চীন কি করছে, তাদের বরং মুসলিম দেশগুলোকে জিজ্ঞেস করা উচিত যে তোমরা কি করছো? আমরা তো একটি দেশ, কিন্তু তোমরা তো 57টি দেশ। তোমাদের সম্মিলিত সেনাবাহিনী কোথায়? 90 লক্ষ জনসংখ্যার একটি দেশের সাথে 20 কোটি মানুষের কি তুলনা হতে পারে? এই নিষ্ক্রিয়তার পেছনে রয়েছে বহুবিধ জটিল কারণ। অনেক মুসলিম দেশ অর্থনৈতিকভাবে পশ্চিমা বিশ্বের উপর গভীরভাবে নির্ভরশীল, বিশেষ করে নিরাপত্তা ও বাণিজ্য ক্ষেত্রে। আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অনেক আরব দেশকে এক উভয় সংকটে ফেলে দিয়েছে, যেখানে তারা তাদের ভূরাজনৈতিক স্বার্থ ও জনগণের সমর্থনের জন্য সামঞ্জস্য বিধান করতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ, ক্ষমতার দ্বন্দ্ব এবং শিয়া সুন্নি বিভাজন তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অনৈক্য ও দুর্বলতার সুযোগ নিয়েই ইসরায়েল ক্ষমতার দম্ভে উন্মত্ত হয়ে গেছে। যখন ইরানের উপর দেশে বা কাতারে হামলা চালিয়েও কোনো কঠোর ও ঐক্যবদ্ধ প্রত্যুত্তর আসেনি, তখন ইসরায়েল এই মনস্তাত্ত্বিক বার্তা পেয়েছে যে তারা যে কোনো দেশে হামলা চালালেও পার পেয়ে যাবে। এই ঔদ্ধত্যই তাদের বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে এবং অঞ্চলটি একটি বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইসরায়েলের একটাই সুস্পষ্ট লক্ষ্য বলে মনে করা হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্রীয় অস্তিত্বকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিজের রাজনৈতিক টিকে থাকাও এই যুদ্ধের স্থায়িত্বের উপর নির্ভরশীল। তার সরকারে থাকা অতি ডানপন্থী দলগুলো তাকে ক্রমাগত আরও কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে, যা যে কোনো ধরনের শান্তি আলোচনাকে প্রায় অসম্ভব করে তুলেছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন যেই ক্ষমতায় আসুক না কেন, ইসরায়েলের প্রতি আমেরিকার কৌশলগত সমর্থনের মৌলিক নীতি বদলাবে না বলে ধারণা করা হয়। অন্যদিকে রাশিয়া, ইরান ও চীনকে বিভিন্ন রণক্ষেত্রে ব্যস্ত করে রাখা হয়েছে, যাতে তারা একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ কৌশলের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকরভাবে দাঁড়াতে না পারে। যখন প্রতিটি শক্তিধর প্রতিপক্ষকে আলাদা আলাদাভাবে ব্যস্ত রাখা হয়, তখন একটি সম্মিলিত জোট গঠন করে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাহলে আমাদের সামনে এখন কি কেবল ধ্বংসযজ্ঞের এই তামাশা দেখা এবং তার ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা আছে, নাকি রাশিয়ার এই হুঁশিয়ারি এক নতুন মেরুকরণের সূচনা করবে, যেখানে মুসলিম বিশ্ব নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হবে? গাজায় চলমান মানবিক সংকট কেবল একটি ট্র্যাজেডি নয়, এটি একটি ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার উদ্দেশ্য একটি জাতিকে তার ভূমি থেকে চিরতরে উচ্ছেদ করা। বিশ্ব আজ এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠা নতুন বিশ্ব ব্যবস্থা কেমন হবে তা হয়তো আগামী কয়েক মাসে নির্ধারিত হয়ে যাবে। তবে একটি বিষয় এখনই স্পষ্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পুরনো বিশ্ব ব্যবস্থা দ্রুত ভেঙে পড়ছে এবং তার ধ্বংসস্তূপের উপর দিয়ে জন্ম নিতে চলেছে এক নতুন, অনিশ্চিত এবং সম্ভবত আরও রক্তক্ষয়ী অধ্যায়ের। গাজার ধ্বংসস্তূপ হয়তো ভবিষ্যতের সে নতুন বিশ্বের ভিত্তিপ্রস্তর, যা নির্মিত হবে পুরনো ব্যবস্থার ছায়ের উপর।